আজকের পৃথিবীটাকে আমরা খুব সহজভাবে দেখি। একটা আমেরিকা, একটা চায়না, একটা রাশিয়া, আর বাকি দুনিয়া। কিন্তু বাস্তবে গ্লোবাল পাওয়ারের সমীকরণ এত সরল না। শক্তির বিস্তার, প্রভাব ধরে রাখা, সম্পদের নিয়ন্ত্রণ এবং ভূ-রাজনৈতিক মারপ্যাচ সব মিলিয়ে দুনিয়া দাঁড়িয়ে আছে এক নতুন উত্তেজনার সামনে। এই উত্তেজনাটাই অনেকে বলছে দি ইমার্জিং হেজেমনিক ওয়ার। কিন্তু এই নতুন আধিপত্যবাদী দ্বন্দ্ব আর আগের মতো মিডল ইস্ট কেন্দ্রিক নয়, যেখানে ইরাক, সিরিয়া, আফগানিস্তান ছিল লড়াইয়ের মূল মঞ্চ। বরং ২০২৫ থেকে আন্তর্জাতিক রাজনীতিতে একটা নতুন ফোকাস তৈরি হয়েছে ল্যাটিন আমেরিকা এবং বিশেষ করে ভেনিজুয়েলাকে কেন্দ্র করে। এই ভেনিজুয়েলা নিয়েই আজকে আমরা দেখব কিভাবে একটি দেশের অভ্যন্তরীণ পলিটিক্যাল কলাপস পুরো গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারকে নাড়া দিতে পারে। গত কয়েক মাসে আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর ভেনিজুয়েলাকে কেন্দ্র করে সামরিক সক্ষমতা বৃদ্ধি, ইন্টেলিজেন্স অপারেশনস এবং নৌশক্তি মোতায়েন এবং তার সাথে কূটনৈতিক বল প্রয়োগ সবকিছু দৃশ্যমানভাবে বেড়ে গেছে। এমনকি কিছু মার্কিন কর্মকর্তা তাদের ব্রিফিংয়ে সরাসরি বলেছেন, ইদার দি ভেনিজুয়েলান গভর্নমেন্ট স্টেপস ডাউন অর দেয়ার উইল বি কনসিকুয়েন্সেস। অর্থাৎ এই এক বাক্যই গ্লোবাল পলিটিক্সে ঝড় তুলে ফেলেছে। কারণ এটা কেবল রেজিম চেঞ্জ নয়, এটা হতে পারে আধিপত্য বিস্তার কেন্দ্রিক যুদ্ধের এক নতুন মঞ্চ, যেখানে আমেরিকা, চায়না, রাশিয়া, ইরান এবং ল্যাটিন আমেরিকান ব্লকস সব একসাথে সম্পৃক্ত হয়ে যাবে। মনে রাখতে হবে যে ভেনিজুয়েলার পতন একদিনে হয়নি। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত অয়েল রিজার্ভ থাকার পরেও আর রাজনৈতিকভাবে একসময় ল্যাটিন আমেরিকার ইন্সপিরেশন হলেও ধীরে ধীরে একনায়কতন্ত্র, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক আইসোলেশনের কারণে ভেনিজুয়েলা ভেঙে পড়ে। ২০১৩ এর পর নিকোলাস মাদুরো ক্ষমতায় আসার পর থেকে সামাজিক অবকাঠামো, হেলথ কেয়ার, খাদ্য নিরাপত্তা সব কিছু ধসে যেতে থাকে। তার উপর আমেরিকান স্যাংশন দেশটির ইকোনমিকে আরও পঙ্গু করে ফেলে। ফলে চরম মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে মানুষ সত্যিকার অর্থেই ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাজারে যেত আর ফেরত আসতো হয়তো মাত্র 2টা বেসিক আইটেম নিয়ে। এই অভ্যন্তরীণ ভঙ্গুর অর্থনীতির একটা ব্যাপক ভূরাজনৈতিক প্রভাব ছিল। কারণ ভেনিজুয়েলা শুধু একটি সাধারণ ব্যর্থ রাষ্ট্র নয়, বরং এর ভূরাজনৈতিক গুরুত্ব অপরিসীম। এর অয়েল করিডোর, ক্যারিবিয়ান নৌ যোগাযোগ এবং আটলান্টিকের সাথে সংযোগ সবই আমেরিকার সাউদার্ন ফ্ল্যাঙ্কের জন্য সেন্সিটিভ এরিয়া। তার ওপর রাশিয়া ও চায়না দুই দেশই ভেনিজুয়েলাতে বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে। চায়না বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে ভেনিজুয়েলাতে গভীর অর্থনৈতিক উপস্থিতি তৈরি করেছে, আর রাশিয়া দীর্ঘমেয়াদী সামরিক চুক্তি করেছে। অর্থাৎ ভেনিজুয়েলা একসময়ে হয়ে উঠেছিল আমেরিকার নিজস্ব গোলার্ধের ভেতরে মার্কিন বিরোধী কৌশলগত ঘাঁটি। আর এই দিকটাই ওয়াশিংটনের কাছে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। ফাস্ট ফরওয়ার্ড ২০২৫ সালের মাঝামাঝি থেকে ক্যারিবিয়ান সিতে আমেরিকান নেভির অস্বাভাবিক উপস্থিতি দেখা যায়। ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার, বিভিন্ন ধরনের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার্স, অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপস, P-8 পোসাইডন সার্ভেইলেন্স এয়ারক্রাফট, এমনকি একটি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন মোতায়েন করা হয় ভেনিজুয়েলার উপকূলবর্তী অঞ্চলে। যদিও ওয়াশিংটন এই অপারেশনকে ঘোষণা করে ভেনিজুয়েলার ড্রাগ কার্টেলের বিরুদ্ধে কাউন্টার নার্কোটিক্স অপারেশন হিসেবে। কিন্তু সমস্যা হলো এই ন্যারেটিভ অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের কাছে প্রশ্নবিদ্ধ। কারণ আমেরিকার ইন্টেলিজেন্স নিজেই বলছে মেজর ড্রাগ ফ্লোগুলো হয় মেক্সিকো থেকে, ভেনিজুয়েলা থেকে নয়। অর্থাৎ অপারেশনের জাস্টিফিকেশন ছিল খুবই ভেইগ। তারপরও ইউএস ওয়ারশিপগুলো হাই অ্যালার্টে থাকতে শুরু করে, আর ট্রাম্প প্রশাসন বলে ভেনিজুয়েলা ইজ রান বাই নার্কো টেরোরিস্টস। এরপরই পরিস্থিতি আরও এসকালেট করে দেয় এক ঘটনার মাধ্যমে, যখন ভেনিজুয়েলা ঘোষণা করে যে ইউএস যুদ্ধবিমানগুলো তাদের আকাশসীমার কাছে অ্যাগ্রেসিভ ফ্লাইট প্যাটার্ন তৈরি করছে। তারপর ভেনিজুয়েলার ডিফেন্স মিনিস্ট্রি ঘোষণা করে দেশব্যাপী সামরিক উপস্থিতি বৃদ্ধিকরণ প্রজেক্ট। কয়েক মিলিয়ন আর্মড সিভিলিয়ান মিলিশিয়া, যারা মূলত বলিভারিয়ান মিলিশিয়া নামে পরিচিত, তাদের মোবিলাইজ করা হয় সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে। এদিকে অনেকগুলো ভেনিজুয়েলিয়ান নৌযান আমেরিকান নেভি ধ্বংস করে এই বলেছে এগুলো ড্রাগ স্মাগলিং নৌযান। কিন্তু ভেনিজুয়েলা বলে এটা তাদের সামুদ্রিক সার্বভৌমত্বের বিরুদ্ধে অবৈধ একতরফা সামরিক আগ্রাসন। পরিষ্কার হয়ে যায় এটা নার্কোটিক্স বা ড্রাগ বিরোধী ক্যাম্পেইন নয়, বরং একটা পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন। আন্তর্জাতিক সম্পর্কের থিওরি, বিশেষ করে হেজেমনিক স্টেবিলিটি থিওরি, পাওয়ার ট্রানজিশন থিওরি এবং নিও ইম্পেরিয়ালিজম মডেল বলছে যখন কোনো বৈশ্বিক শক্তি বা সুপার পাওয়ার বিশ্বের ওপর তার কন্ট্রোল হারাতে থাকে,
তখন আঞ্চলিক সংঘাত তৈরি হয় নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার জন্য। ভেনিজুয়েলা সেই ক্ষেত্রে একটা পারফেক্ট যুদ্ধক্ষেত্র, কারণ আমেরিকা চায় ল্যাটিন আমেরিকা আবার আমেরিকার প্রভাব বলয়ের ভিতরে আসুক, চাইনিজ বা রাশিয়ান অনুপ্রবেশ এবং উপস্থিতি কমে যাক, এবং তেল সমৃদ্ধ ভেনিজুয়েলাতে প্রো আমেরিকান সরকার বসুক। অন্যদিকে চায়না চায় তার এনার্জি সিকিউরিটি নিশ্চিত হোক আর ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে নিজের উপস্থিতি আরও বেশি করে বজায় থাকুক। আবার রাশিয়া চায় আমেরিকার ঘরের উঠোনেই নতুন একটা নিরাপত্তা ঝুঁকি বিষয়ক মাথা ব্যথা তৈরি হোক। অর্থাৎ ভেনিজুয়েলা নিয়ে ভূ রাজনৈতিক স্বার্থ মূলত সম্পদ নিয়ন্ত্রণ, আদর্শিক আধিপত্য প্লাস কৌশলগত স্থান নির্ধারণ, আর এই সব মিলে শুরু হয়েছে একটা নতুন কোল্ড কনফ্লিক্ট। আর এই কোল্ড কনফ্লিক্ট মিডল ইস্টের মতো তেল বিষয়ক না, আফ্রিকার মতো সম্পদ নিয়ন্ত্রণ না, কিংবা ইউরোপের মতো আদর্শিক আধিপত্য বিস্তার কেন্দ্রিক না, বরং এই সব কিছুর মিলিত অবস্থা, অর্থাৎ এ হাইব্রিড হেজেমনিক কন্টেস্টেশন। যদি এই অবস্থা পূর্ণমাত্রার সামরিক সংঘাতের দিকে গড়ায়, তাহলে সেটা হবে অসম কিন্তু অত্যন্ত ধ্বংসাত্মক। আর সেক্ষেত্রে ওয়াশিংটন প্রাথমিকভাবে টার্গেটেড আক্রমণ করতে পারে তেল অবকাঠামো, যোগাযোগ কেন্দ্র এবং বিভিন্ন ধরনের মিলিটারি কমান্ড সেন্টারগুলোতে। ইউএস নেভি ভেনিজুয়েলার সামুদ্রিক রুটে ব্লকেড করে অর্থনীতির সম্পূর্ণ ধ্বংস ঘটাতে পারে। এটা ক্লাসিক্যাল জবরদস্তিমূলক কূটনীতি কৌশল, অর্থাৎ ব্লকেড কিন্তু ইনভেশন না। সেই সাথে আমেরিকা অভ্যন্তরীণ অপোজিশন গ্রুপগুলোকে সহায়তা করে সরকার পতন ঘটাতে পারে, যা আমেরিকার কমন একটা স্ট্র্যাটেজি ল্যাটিন আমেরিকা সহ সারা বিশ্বে। রেসপন্স হিসেবে এই সিচুয়েশনে চায়না ইকোনমিক রিটালিয়েশন করতে পারে, রাশিয়া সামরিকায়ন করতে পারে, যা সিরিয়া কনফ্লিক্টের মতো প্রক্সি যুদ্ধক্ষেত্র তৈরি করতে পারে। আর এই সংঘর্ষ গ্লোবাল সাপ্লাই চেইন, তেলের মূল্য, রিফিউজি মুভমেন্ট সব জায়গায় গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি করতে পারে। লাস্টলি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান কিংবা আফ্রিকার সব ডেভেলপিং দেশ এসব সংঘাতের সরাসরি ভিকটিম না হলেও ইনডিরেক্ট প্রভাবেই অনেক বড় ক্ষতি হয়। এক্ষেত্রে তেলের দাম অনেক বেড়ে যাওয়া, ডলারের অভাব, গ্লোবাল রিসেশন বা বৈশ্বিক মন্দা, খাদ্য আমদানি সংকট, ভূরাজনৈতিক সংকট আর পররাষ্ট্র নীতিগত দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবেই। আর এই সবই বাংলাদেশ সহ গ্লোবাল সাউথের জন্য দুঃস্বপ্নের ব্যাপার। সেই সাথে আরও ভয়ানক ব্যাপার হলো, যখন বড় শক্তিগুলো রেজিম চেঞ্জ প্র্যাকটিস করে, তখন সেটা হয়ে যায় প্রেসিডেন্ট। মানে আজ ভেনিজুয়েলা, কাল হতে পারে অন্য যে কোনো দেশ। যাই হোক, ভেনিজুয়েলা ক্রাইসিস আজ ছোট মনে হচ্ছে, সেটাই হয়তো আগামী দশকের প্রথম বড় আধিপত্যবাদী সংঘাতের সূচনা করতে পারে। এটা শুধু এক দেশের ক্রাইসিস না, এটা গ্লোবাল পাওয়ার ট্রানজিশনের হিংস্র এক অভিব্যক্তি। দি নিউ হেজেমনিক ওয়ার শুরু হতে পারে ল্যাটিন আমেরিকা আর ক্যারিবিয়ান স্ফিয়ার থেকে, কিন্তু শেষ হতে পারে পুরো পৃথিবীর কৌশলগত অবস্থা বদলে দিয়ে। ধন্যবাদ।